হ্যাঁ স্যার দিয়ে দিন, সুবিধা হবে। ঠিক আছে, এখান থেকে তাহলে করছি। আচ্ছা, তাহলে সঞ্চয়কারী এবং বিনিয়োগকারীর মধ্যে যোগাযোগ স্থাপন, টু ইন্সপায়ার দ্য অপারেটরস টু মনিটর দ্য পারফরমেন্স অফ ইনভেস্টমেন্ট, মানে উৎসাহিত করা যারা কাজ করছে তাদেরকে বিনিয়োগে যে কতটা ভালো খারাপ হচ্ছে সেটাকে লক্ষ্য রাখার জন্য। আর প্রথমে টু লিঙ্ক সেভার্স অ্যান্ড ইনভেস্টার্স, মানে সঞ্চয়কারী বিনিয়োগকারীর সংযোগ স্থাপন, টু অ্যাচিভ অপটিমাম অ্যালোকেশন অফ রিস্ক বিয়ারিং, ঝুঁকিটাকে মানে খুব ঠিকভাবে সুষ্ঠুভাবে বন্টন করা। ইট মেক্স অ্যাভেলেবল প্রাইস রিলেটেড ইনফরমেশন, এবং দাম সংক্রান্ত তথ্য দেয়। ফিনান্সিয়াল সিস্টেম কি কাজ করে, ইট হেল্পস ইন দ্য প্রসেস অফ ফিনান্সিয়াল ব্রডেনিং অ্যান্ড ডিপেনিং। আর্থিক ক্ষেত্রকে বৃহৎ করে, ব্রড করে, এবং ডিপ গভীর করে, মানে ঝট করে কোনো ধাক্কা এলে যাতে সেটা সামলে নিতে পারে। ঠিক আছে, আচ্ছা, এবার লেন্ডার্স, সেভার্স, হাউস হোল্ড, বিজনেস ফার্ম, গভর্নমেন্ট, ফরেনার্স, এরা চারজনই ঋণ দেয়, আবার সঞ্চয় করে। উদ্বৃত্ত এবং ঘাটতি সবারই আছে। বরোয়ার্স অ্যান্ড স্পেন্ডার্স, যারা ধার নিচ্ছে তারা কি করছে, লেন্ডার্স মানে বিনিয়োগকারী, বা সঞ্চয়কারী। হাউস হোল্ড, বিজনেস ফার্ম, গভর্নমেন্ট, ফরেনার্স। বরোয়ার্স অ্যান্ড সেন্ডার্সকে বিজনেস ফার্ম, গভর্নমেন্ট, হাউস, আচ্ছা দেখতে পাচ্ছ তো, হ্যাঁ, ব্যবসা ক্ষেত্র সরকার, পরিবার ক্ষেত্র বিদেশিরা। ঠিক আছে, আচ্ছা, ডিরেক্ট ফিন্যান্স, ফিনান্সিয়াল মার্কেট, আর্থিক বাজারে। ইনডিরেক্ট ফিন্যান্স, ইন্টারমিডিয়ারির মাধ্যমে, যেমন উন্নয়ন ব্যাংক করে ইনডিরেক্ট ফিন্যান্স, ব্যাংক ডাইরেক্ট ফিন্যান্স করে, উন্নয়ন ব্যাংক ইনডাইরেক্টলি করে, পরোক্ষভাবে, আর এটা প্রত্যক্ষভাবে। আচ্ছা, এইবার আমি আসল জায়গাটায় আসি, যে প্রত্যেকটা মানুষের একটা ভোগের জন্য একটা খরচ আছে, আর নিজস্ব বিনিয়োগ আছে, তাই না? আমরা জানি গুডস, দ্রব্য দু ধরনের, একটা হচ্ছে ভোগ্য দ্রব্য, আর একটা হচ্ছে মূলধনী দ্রব্য। ঠিক আছে, আচ্ছা, ভোগ্য দ্রব্য কি, যা আমাদের অভাব পূরণে সাহায্য করে এবং উপযোগিতা দেয়। Consumer goods are those goods which gives fulfill our wants and gives us utility, but it cannot produce future stream of income. কনজিউমার গুডস থেকে আমরা ভবিষ্যতে উৎপাদন করে আয় প্রবাহ সৃষ্টি করতে পারি না। উই ক্যানট প্রডিউস ফার্দার ইউজিং কনজিউমার গুডস। উই ক্যান প্রডিউস using investment goods বা capital goods. Expenditure on capital goods is called investment. ঠিক আছে, তাহলে মূলধনী দ্রব্যের উপর যে খরচ সেটাকে বলা হয় বিনিয়োগ। এইবার এই বিনিয়োগটা আমরা মূলধনী দ্রব্যের উপর খরচ করি, মানে মেশিন, কাঁচামাল, যার থেকে আবার নতুন কিছু তৈরি হবে, টাকা কোনো উপার্জিত পরবর্তীকালে, এইগুলোকে আমরা বিনিয়োগ করে ভবিষ্যতে আবার উৎপাদন করি, আয় প্রবাহ সৃষ্টি করি। এইবার ব্যাপারটা হচ্ছে একটু টাইমটা মেনটেন করো। মোটামুটি 55, তারপরে আর ঢুকো না, এখনো ঠিক আছে, 10:45 তো, মানে চেষ্টা করো 55 মধ্যে ঢুকতে। হ্যাঁ, আচ্ছা, এখনো ঠিক আছে, আরো ব্যক্তির অর্থের চাহিদা। লোকের টাকার দরকার কিসে, এই দুটো দ্রব্যের জন্য, ভোগ্য দ্রব্য, মূলধনী দ্রব্য। মানে আমার টাকার কিসের প্রয়োজন, এই ধরো একটা মোবাইল কিনবো, ইন্টারনেট লাইন নেবো। এবার ইন্টারনেট লাইনটা আমি নিজে ক্লাস করার জন্য ব্যবহার করতে পারি, আবার এটাকে কাজে লাগিয়ে আমি ব্যবসা করতে পারি। ঠিক আছে, যেই ব্যবসা করবো এটা হচ্ছে ইনভেস্টমেন্ট, ক্যাপিটাল এক্সপেন্ডিচার।
মানে ধরো তোমার জামা কাপড় তুমি কিনেছো তুমি বাড়িতে পরার জন্য, এবার সেটা তোমার যাত্রা দলে ভাড়া দিবে বা নাটক টাটক করে যারা তারা ভাড়া দিবে, ঠিক আছে, তাহলে সেটা হয়ে গেল হচ্ছে মূলধনী দ্রব্য। কম্পিউটার ইন্টারনেট কাফের যে কম্পিউটার, দ্যাট ইজ মূলধনী দ্রব্য। হ্যাঁ, আর যেটা আমাদের বাড়ির যে কম্পিউটার সেটা ভোগ্যদ্রব্য। যেমন আমার বাড়ির কম্পিউটার ইন্টারনেট লাইন এটা ভোগ্যদ্রব্য, মূলধনী দ্রব্য নয়, আমি নিজের জন্য কিনেছিলাম। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে কোভিড পরিস্থিতিতে লকডাউনের জন্য ওটা মূলধনী দ্রব্যে পরিণত হয়েছে। কারণ হচ্ছে আমরা আয় প্রবাহ সৃষ্টি করছি বা উৎপাদন করছি, কারণ হচ্ছে তোমরা এখানে ক্লাস করতে পারছো, এমনিতে আমাদের ক্লাস করা সম্ভব হতো না যদি আমরা অনলাইনে ইন্টারনেট কম্পিউটারের মাধ্যমে এই ক্লাসটা না নিতাম, তাই না? তাহলে এইটা এখন ভোগ্যদ্রব্য থেকে মূলধনী দ্রব্যে রূপান্তরিত হয়েছে। তাহলে মানুষের টাকার দরকার হয়, ডিমান্ড ফর ফিনান্স, এক হচ্ছে ভোগ্যদ্রব্য কিনতে, আর একটা হচ্ছে নিজস্ব বিনিয়োগ, মূলধনী দ্রব্য কিনতে। মিনিং অফ সারপ্লাস সেক্টর, উদ্বৃত্ত ক্ষেত্র মানে কি? খুব সোজা, মানুষের টাকার দরকার, মানুষের হাতে টাকা আছে কি, তার আয়টা, তার আয় হচ্ছে, হ্যাঁ, মানুষের হাতে আছে টাকা। এইবার ব্যাপারটা হচ্ছে সেই আয় থেকে সে তো এই খরচটা করে ভোগ্যদ্রব্য বা মূলধনী দ্রব্য। তাহলে এবার তার আয় আর ব্যয়, খরচ হচ্ছে ভোগ প্লাস নিজস্ব বিনিয়োগ, আর আয় সেটা হচ্ছে অর্থের চাহিদা, হ্যাঁ, মানে ডিমান্ড ফর ফিনান্স, আর যোগান হচ্ছে তার আয়টা, তাই তো? মাস গেলে যে মায়না পায় বা তাদের যে বেতন বা যে কোনো ধরনের আয়, ঠিক আছে, কমিশনেও হতে পারে, বেতনে সব হবে তা না, বোনাসে হতে পারে, হ্যাঁ, ব্যবসায় হতে পারে। তাহলে এইবার যদি কারোর আয় ভোগ এবং নিজস্ব বিনিয়োগের থেকে বেশি হয়, সে হচ্ছে উদ্বৃত্ত ক্ষেত্র, তার কাছে উদ্বৃত্ত অতিরিক্ত অর্থ আছে যেটা সে যোগান দেবে আর্থিক ক্ষেত্রকে, ঠিক আছে? তার মানে ইনকাম, এদিকে হচ্ছে এক্সপেন্ডিচার, এক্সপেন্ডিচার মিনস কনজিউমার, মানে কনজাম্পশন অ্যান্ড ওন ইনভেস্টমেন্ট, কনজাম্পশন অ্যান্ড ওন ইনভেস্টমেন্ট, ঠিক আছে, কনজাম্পশন প্লাস ওন ইনভেস্টমেন্ট is total expenditure. If income exceeds consumption and own investment, then that sector is called surplus sector. Tara kintu they will supply finance to the financial sector. And there is other sector jeta hocche gharti khetro বা deficit sector, where ভোগ এবং নিজস্ব বিনিয়োগ, হ্যাঁ, is greater, এই যে গ্রেটার, এখানে ভুল আছে, এই গ্রেটার এইটা, হ্যাঁ, ব্যক্তির অর্থের চাহিদা, হ্যাঁ, ভোগ প্লাস নিজস্ব বিনিয়োগ, হ্যাঁ, ব্যক্তির অর্থের যোগান মানে আয়, এই ক্ষেত্রে আর্থিক ক্ষেত্র থেকে অর্থ চাইবে ঘাটতি মেটাতে, ডেফিসিট সেক্টর উইল ডিমান্ড ফিনান্স, ঠিক আছে? এই অর্থের চাহিদা ভোগ প্লাস নিজস্ব বিনিয়োগ যদি এইটা যদি আমার গ্রেটার দেন আয় হয়, তাহলে কি আমার ধার নিতে হবে লোকের কাছ থেকে? তাহলে এই যে ঘাটতি ক্ষেত্র এবং উদ্বৃত্ত ক্ষেত্র, প্রতি মুহূর্তে একজন ধার চাইছে, একজন ধার দিচ্ছে, মানে একজন অর্থের যোগান দিচ্ছে, একজন অর্থের চাহিদা করছে। এই ইন্টারাকশনটাকে কন্ট্রোল করে কে? আর্থিক ব্যবস্থা, ঠিক আছে? আমার উদ্বৃত্ত টাকা যেটা আমার ভোগে লাগবে না কিন্তু আমি আয় করেছি, সেটা কোথায় রাখবো? ব্যাংকে আমানত হিসেবে, এফডি, রেকারিং ডিপোজিট, সঞ্চয়ী আমানত, হ্যাঁ, তারপরে হচ্ছে ফিক্সড ডিপোজিট, অথবা শেয়ারে ইনভেস্ট করবো, অথবা মিউচুয়াল ফান্ড কিনবো, অথবা কিষাণ বিকাশ পত্র কিনতে পারি নাবার্ডের আন্ডারে, ঠিক আছে? এছাড়া আমরা শেয়ার ডাইরেক্ট কিনতে পারি, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে আমার
মানে আমরা এই করতে পারি উদ্বৃত্ত টাকা দিয়ে, এবং যেগুলো কিনলাম টাকাটা নিয়ে তো সে বসে নেই। যারা পেলো টাকাটা তারা আবার তো ধরো ব্যাংক পেলো, ব্যাংকে নিয়ে বসে থাকবে না, ওই টাকাটা আবার খাটাবে, অন্যকে লোন দেবে। মানে তুমি তোমার টাকা বাড়িতে রেখে দেবে না উপার্জন করে, তুমি টাকাটা ব্যাংকে রাখবে, এবং ব্যাংক সঙ্গে সঙ্গে আবার চেষ্টা করবে সেটাকে লোন দেওয়া, এবং যাদের ঋণের দরকার, যাদের অর্থের প্রয়োজন আছে, ঘাটতি ক্ষেত্রকে উদ্বৃত্ত ক্ষেত্র আর্থিক ক্ষেত্রে টাকাটা রাখবে। এবার ঘাটতি ক্ষেত্র চাইবে, তারা পাবে, তারা আবার পেমেন্ট করবে, আবার উদ্বৃত্ত ক্ষেত্রের আশা হাতে আসবে, আবার ব্যাংকে যাবে। বা এটা শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ডেও চলে যেতে পারে, বিমায়ও চলে যেতে পারে, সেই জন্যই এগুলোকে রাখা হয়েছে। আচ্ছা, দিস ইজ দ্য আর্থিক ব্যবস্থা, টোটাল অর্গানাইজেশন অফ দ্য ফিনান্সিয়াল সিস্টেম। কি? আর্থিক মধ্যস্থতাকারী, ফিনান্সিয়াল ইন্টারমিডিয়েটস। তিনটে ভাগ অর্গানাইজেশন অফ ফিনান্সিয়াল সিস্টেমে, আর্থিক ব্যবস্থার তিনটে ভাগ: ফিনান্সিয়াল ইন্টারমিডিয়েটস, ফিনান্সিয়াল মার্কেট আর্থিক বাজার, ফিনান্সিয়াল অ্যাসেটস অর ইনস্ট্রুমেন্টস আর্থিক সম্পদ। আচ্ছা আচ্ছা, ফিনান্সিয়াল ইন্টারমিডিয়েটস কি কি? ব্যাংকস। হোয়াট আর ব্যাংকস? ব্যাংক কাকে বলে? দীপশিকা, ব্যাংক কাকে বলে? শোনা যাচ্ছে না, আনমিউট। কার কেউ পারবে ব্যাংক কাকে বলে? মিউট অন করা যায়। সাউন্ডের যেটা দেখাচ্ছে ওই মাইকের ওখানে ক্লিক করলেই হবে, মোবাইল হোক বা কম্পিউটার হোক। যে কেউ বলো, অ্যান্সার দাও, এখানে মেসেজ বক্সে দাও। হ্যাঁ বলো। স্যার, জনগণের মানে উপার্জন টাকা এখানে রাখা হয় এবং সেখান থেকে ব্যাংকে বিভিন্ন কাজে ব্যবহার করা হয়, এবং আমাদের দেশের যে অর্থনীতির যে মানে কাঠামোটা বিভিন্ন ব্যাংকের মাধ্যমে করা হয়, মানে রূপায়ণ করা হয়, ব্যাংক বলে। হ্যালো, প্রীতম পাখিরা একটা অ্যান্সার দিয়েছে দেখছি মেসেজ বক্সে। ব্যাংক ইজ এ ফিনান্সিয়াল ইনস্টিটিউশন দ্যাট accepts deposit from public and creates a demand deposit while simultaneously making loans. Actually, আমি বলছি ব্যাংক is the only institution who accepts deposit on condition that people can use it on demand immediately. একটা জিনিস ভেবে দেখবে, যে তুমি যে বললে, যে ভয়েসে বললে যে ব্যাংক একটা আর্থিক প্রতিষ্ঠান যা আর্থিক অগ্রগতি করে, কি লোকের থেকে টাকা নেয়, সেগুলোকে লোকে করে। হ্যাঁ, এইবার ব্যাপারটা হচ্ছে যে যারা, এই রোল নাম্বার বলার দরকার নেই, রোল নাম্বার বলার দরকার নেই। আচ্ছা,
আচ্ছা, এবার ইয়ে বললো কি, ও যেটা বললো, হ্যাঁ বিভিন্ন কিছুটা হয়েছে এই কথাটা, এই ও যেটা বললো আমানত গ্রহণ করে, অবশ্যই এটাই মেন কথা ফ্রম পাবলিক, and creates a demand deposit while simultaneously making loans. এটা কি কথা হলো? চাহিদা আমানত তৈরি করে না, আমানত গ্রহণ করা মানে ওটা তিন রকমের। একটা ডিমান্ড ডিপোজিট, মানে কারেন্ট অ্যাকাউন্ট আর সেভিংস অ্যাকাউন্টটাকে আমরা ডিমান্ড ডিপোজিট বলি, আর ফিক্সড ডিপোজিট স্থায়ী আমানত, স্থায়ী আমানতের মধ্যে রেকারিং আর মানে ফিক্সড ডিপোজিট এটা পড়ে, যেটা টার্ম ডিপোজিট যেটাকে আমরা বলি, যার একটা মেয়াদ থাকে, ঠিক আছে? মেয়াদের মধ্যে ফিক্সড ডিপোজিট আর রেকারিং ডিপোজিট, মেয়াদ গেলে সেটা ম্যাচিওর করে। আচ্ছা, কিন্তু অ্যাকসেপ্ট ডিপোজিট সেই পার্টটায় কিন্তু প্রত্যেকেরই ঠিক আছে কথা, যে মুখে বলেছো বা যে লিখেছো, কিন্তু একটা কথা খেয়াল রাখবে, টাকা কিন্তু অনেকেই নন ব্যাংক ফিনান্সিয়াল অ্যাক্টিভিটি, উন্নয়ন ব্যাংক, শেয়ার মার্কেটেও কোম্পানিগুলো তারা কিন্তু গ্রহণ করছে, কিন্তু তাদের কারোর কি চেক ইস্যু করার ক্ষমতা আছে ব্যাংক ছাড়া, বাণিজ্যিক ব্যাংক ছাড়া? আছে না, একমাত্র ব্যাংকিং সংস্থার চেকেবল ডিপোজিট রাখে, ঠিক আছে? মানে মানে ডেবিট কার্ড বলো, নেট ব্যাংকিং বলো, পে অ্যাপ বলো, তোমার টাকা তুমি এমন শর্তে রাখছো বাণিজ্যিক ব্যাংকে, মানে গুগল পে দিয়ে করো, যেভাবেই করো, তুমি এমন শর্তে রেখেছো যখন দরকার হবে ব্যবহার করতে পারবে। চাইবা মাত্র ফেরতযোগ্য আমানত যারা ইস্যু করে, চাইবা মাত্র ফেরতযোগ্য আমানত যারা নেয়, গ্রহণ করে, তারা হচ্ছে ব্যাংক। কি বললাম? চাইবা মাত্র ফেরতযোগ্য আমানত, ঠিক আছে? এটা কিন্তু আর কেউ করে না, একমাত্র বাণিজ্যিক ব্যাংকই করে। আচ্ছা, মিউচুয়াল ফান্ড সংস্থা, হ্যাঁ যৌথ পুঁজি সংস্থা, এরা পুরো শেয়ার মার্কেটে মানে ক্যাপিটাল মার্কেটে প্লে করে। হোয়াট ইজ শেয়ার? বিভিন্ন কোম্পানি তার আর্থিক সংস্থান করার জন্য শেয়ার ছাড়ে বাজারে। লিমিটেড কোম্পানি, যেগুলোর পাশে এলটিডি লেখা থাকে, লিমিটেড, লিমিটেড বাই শেয়ার্স, ঠিক আছে? শেয়ার কি? শেয়ার হচ্ছে কোম্পানির আংশিক মালিকানা, যে শেয়ার হোল্ডার যে শেয়ার পেল সে ওই কোম্পানির একটা অংশীদার হল, ঠিক আছে? তাহলে লিমিটেড কোম্পানিজ আর দোজ কোম্পানিজ which are limited by shares, মানে যে কোনো স্টক এক্সচেঞ্জে শেয়ার ছাড়তে হলে তার পারমিশন নিতে হয়, এবং কত শেয়ার ছাড়বো সেটাও পারমিশন নিতে হয়, মানে বাড়াতে হলে শেয়ার ছাড়া তাকে দেখাতে হবে যে এই কারণে আমার লাগছে, তারপরে শেয়ার ছাড়বে। এবার এই শেয়ার ডাইরেক্ট যারা কিনে নিল সেই শেয়ারের এবার প্রাইমারি মার্কেটে, তখন প্রাইমারি মার্কেট মানে প্রথম যারা কিনলো, তারপরে সেই শেয়ারটা হয় কি স্টক এক্সচেঞ্জে কেনা বেচা হয়, যেটা আমরা সেন্সেক্স, নিফটি, হ্যাঁ যেটাকে বলি, সেন্সেক্স হচ্ছে বোম্বে স্টক এক্সচেঞ্জে, হ্যাঁ আর নিফটি হচ্ছে আমাদের দিল্লি স্টক এক্সচেঞ্জ, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ বা ক্যালকাটা স্টক এক্সচেঞ্জও আছে, এখন ওভার দ্য কাউন্টার এক্সচেঞ্জও আছে, ওটিসিআই অনলাইন এক্সচেঞ্জ, যেখানে শেয়ার কেনা বেচা করা যায়, ডিম্যাট অ্যাকাউন্ট থাকে, ডিমেটেরিয়ালাইজ অ্যাকাউন্ট, যে অ্যাকাউন্ট অনলাইন। হ্যাঁ, তা এবার এই শেয়ারে ব্যাপারটা হচ্ছে যে ডাইরেক্ট কোম্পানি ক্যাপিটাল পেয়ে যাচ্ছে এবং সেটাকে ইনভেস্ট করছে, মূলধনী দ্রব্য কিন্তু ব্যবহার করে ফেলছে। এইবার মিউচুয়াল ফান্ড সংস্থা কি? কোম্পানির শেয়ারগুলো যারা কেনা বেচা করে এবং পাবলিকের থেকে যারা ফান্ড কালেক্ট করে সেটাকে বিভিন্ন কোম্পানির শেয়ারে ইনভেস্ট করে, বিনিয়োগ করে, হ্যাঁ সেটাকে বাড়ায় বা লাভ করার চেষ্টা করে, এবং তারপরে তারা সেই টাকাটা যা পায় তার লাভের অংশ তাদের কি বলে শেয়ার মিউচুয়াল ফান্ড হোল্ডারদের, যারা মিউচুয়াল ফান্ড কিনেছিল তাদের মধ্যে বন্টন করে। তাহলে এটা হচ্ছে মিউচুয়াল ফান্ড সংস্থা।
নন ব্যাংকিং ফিনান্সিয়াল কোম্পানি, মিউচুয়াল ফান্ড নয়। আচ্ছা, ইন্স্যুরেন্স, বিমা, যারা প্রোটেকশন দেয়, যদি আপদ বিপদ হলে কি হবে। দুরকম প্রোটেকশন হয়, একটা হচ্ছে মানুষের মৃত্যুর প্রোটেকশন, যেটা হচ্ছে জীবন বিমা, জীবনের নিরাপত্তা। আর একটা হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স, হ্যাঁ। আর একটা হচ্ছে সাধারণ বিমা, জেনারেল ইন্স্যুরেন্স, যেটা হচ্ছে বাগলারি ইন্স্যুরেন্স। ধরো আমি বেড়াতে যাবো, একটা ব্যাগ ইন্স্যুর করে দিলাম। বাড়ি ঘর, দামি দামি যে জিনিস, ধরো কম্পিউটার, টিভি, এই ফ্রিজ, এইগুলো ইন্স্যুর করা যায় বাড়ি সহ, ঠিক আছে। আগুনের, বাড়ির আগুন লাগলে, ভূমিকম্প হলে তার ইন্স্যুরেন্স তুমি টাকা পাবে, ঠিক আছে। তাহলে এইগুলো হচ্ছে জেনারেল ইন্স্যুরেন্স, ঠিক আছে। নিউ ইন্ডিয়া ইন্স্যুরেন্স, হ্যাঁ, তারপরে ইন্ডিয়া ইন্স্যুরেন্স, এরা হচ্ছে কোম্পানি। আর এলআইসি তো জীবন বীমা কোম্পানি সব থেকে বড়। এছাড়াও আছে ম্যাক্স বুফাল লাইফ ইন্স্যুরেন্স, হ্যাঁ। আচ্ছা, এছাড়া মিউচুয়াল ফান্ড নয়, বীমা সংস্থা নয়, ব্যাংক নয়, কিছু ইনস্টিটিউশন আছে যাদেরকে আমরা বলি নন ব্যাংকিং ফিনান্সিয়াল কোম্পানিজ। ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড, হাউজিং ফিনান্স কোম্পানি, হায়ার পারচেজ লিজিং কোম্পানি, মার্চেন্ট ব্যাংকিং অর্গানাইজেশন, ক্রেডিট রেটিং, হ্যাঁ, এজেন্সিস, ঠিক আছে। সুদীপ তো 11:10 বাজে, হ্যাঁ, এত দেরিতে ঢুকবে না। স্টক ব্রোকিং ফার্মস, ফ্যাক্টরিং অ্যান্ড ফরফিটিং অর্গানাইজেশনস, ঠিক আছে, এইগুলো। আচ্ছা, এবার ফিনান্সিয়াল মার্কেট দুভাগে বিভক্ত, একটা টাকার বাজার, একটা মূলধনী বাজার, যেটা নাকি টপিক 2-এ ম্যাডাম করাবে। মূলধনী বাজারের মধ্যে প্রাইমারি মার্কেট, প্রাথমিক বাজার, গৌণ বাজার, সেকেন্ডারি মার্কেট। আচ্ছা, ফিনান্সিয়াল অ্যাসেটস বা ইনস্ট্রুমেন্টসের মধ্যে প্রাইমারি বা ডিরেক্ট, ইনডিরেক্ট, পরোক্ষ, প্রত্যক্ষ, হ্যাঁ, ডেরিভেটিভস মানে অন্য সম্পদের উপর নির্ভরশীল। ডেরিভেটিভের মধ্যে ফরওয়ার্ড, ফিউচার, অপশনস। ফরওয়ার্ড, ফিউচার, অপশনস। ধরো আলু আজকে কিনলে 30 টাকা, আমি ডিসেম্বরে আলুটা কিনবো, ওখানে আমি এখন থেকে কিনে রাখলাম একটা দামে, ওটা ওই দিনে আমি কিনবো 20 টাকা করে, বা বেচবো 20 টাকা করে। ফিউচার, এগুলোকে বলে ফিউচার, মানে আলুর দামের উপর এটা নির্ভর করবে, কিন্তু আলু নয়, মানে ভবিষ্যতে আলু কি হতে পারে তার পেপার, হ্যাঁ। ফরওয়ার্ড, ফিউচার, অপশনস। অপশনস মানে তুমি কিনতেও পারো, নাও কিনতে পারো, বেচতেও পারো, নাও বেচতে পারো। কল অপশন, পুট অপশন, কেনা বেচা। কল, হ্যাঁ, হচ্ছে কেনা, আর পুট হচ্ছে বেচা। আচ্ছা, প্রাইমারি ডিরেক্ট মার্কেটের মধ্যে শেয়ার, অর্ডিনারি শেয়ার, হ্যাঁ, ইকুইটি, যেটা আমরা সাধারণ শেয়ার বলি। প্রেফারেন্স শেয়ার, প্রেফারেন্স শেয়ার সবাইকে দেওয়া হয় না, কিছু কিছু প্রেফারেন্সিয়াল যারা শেয়ার হোল্ডার, যারা অনেক দিন ধরে অনেক শেয়ার হোল্ড করে রেখেছে সেই কোম্পানি, তাদেরকে একটা ডিসকাউন্টে প্রেফারেন্স শেয়ার দেওয়া হয়। ডিবেঞ্চার্স, ইনোভেটিভ ডেট ইনস্ট্রুমেন্টস। ডিবেঞ্চারও একটা ঋণ, হ্যাঁ, এটাও ঋণ। ইনোভেটিভ ডেট, কনভার্টেবল ডিবেঞ্চার্স, নন কনভার্টেবল ডিবেঞ্চার্স, সিকিউর প্রিমিয়াম নোটস, ওয়ারেন্টস, ঠিক আছে। তা মোটামুটিভাবে আমরা আবার ইনডিরেক্টের মধ্যে আবার যেটা করছি, মিউচুয়াল ফান্ড ইউনিটস, সিকিউরিটি রিসিপ্টস, পাস থ্রু সার্টিফিকেটস, ঠিক আছে। আচ্ছা, এইবার আর্থিক ব্যবস্থার কাঠামোতে আসি। আর্থিক ব্যবস্থার কাঠামো হচ্ছে ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস, আর্থিক সংস্থা, আগের পেজেই ছিল, আর্থিক বাজার আর আর্থিক সম্পদ, তিনটে ভাগে বিভক্ত। ফিনান্সিয়াল সিস্টেম is divided into 3 parts: financial institutions, আর্থিক সংস্থা, ফিনান্সিয়াল মার্কেট, আর্থিক বাজার, এবং আর্থিক সম্পদ, ফিনান্সিয়াল অ্যাসেটস। আর্থিক সংস্থা, আর্থিক সংস্থা আবার দুই প্রকার। আর্থিক নিয়ন্ত্রণকারী সংস্থা, এইখানে দেখো এটা কার ছবি, আরবিআই, তাই তো, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, পুরো মানি মার্কেট, টাকার বাজারকে স্বল্পকালে যে কন্ট্রোল করছে, আরবিআই। দেখেছো ছবিটা? এটা কি? সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, সেবি। যারা দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না, সে কি?
দেখা যাচ্ছে না। স্যার টাকা লিখুন। ওই অন্য কেউ প্রেজেন্ট করে দিয়েছিল মাঝখানে। এবার দেখা যাচ্ছে। স্যার দেখা যাচ্ছে না। বলবে তো, দেখা না গেলে বলবে। অন্য কেউ প্রেজেন্ট করে দিয়েছে, সরে গেছে। এটা তো দেখেছো এই অবধি? আচ্ছা, এইটা দেখাচ্ছিলাম, এইটা দেখে দেখে বলছিলাম। এর প্রত্যেকটা আর এখন ডিসক্রাইব করছি না। আর্থিক, এবার স্ট্রাকচার অফ ফিনান্সিয়াল সিস্টেম, কাঠামো আর্থিক ব্যবস্থা। ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস, আর্থিক সংস্থা, আর্থিক বাজার, ফিনান্সিয়াল মার্কেটস অ্যান্ড আর্থিক সম্পদ, ফিনান্সিয়াল অ্যাসেটস। ঠিক আছে, এইবার হচ্ছে আর্থিক সংস্থাতে আসি। আমি 3 ভাগে ভাগ করলাম, আর্থিক বাজার এবং আর্থিক সম্পদে পরে আসবো। আর্থিক সংস্থা কি ধরনের? একটা হচ্ছে আর্থিক নিয়ন্ত্রণকারী সংস্থা, এটা হচ্ছে আর্থিক মধ্যস্থকারী সংস্থা। এই মধ্যস্থকারী সংস্থা নিয়ে আমি পরে আসবো, কারণ অনেক ভাগ আছে। আর্থিক মধ্যস্থকারী সংস্থা। আর্থিক নিয়ন্ত্রণকারী সংস্থা মূলত 3টে। এইটা হচ্ছে আইআরডিএ, যেটা বীমা সংস্থাগুলোকে নিয়ন্ত্রণ করে, ইন্স্যুরেন্স রেগুলেটরি ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া। এইটা হচ্ছে মূলধনী শেয়ার মার্কেটকে নিয়ন্ত্রণ করে, সেবি। আর বেশিরভাগ ক্ষেত্রটাকে, আর্থিক ক্ষেত্রটাকে নিয়ন্ত্রণ করে যে আরবিআই। উন্নয়ন ব্যাংক বলো, উন্নয়ন ব্যাংকও শেয়ার মার্কেটে কিছু টাকা ঢালে, আইডিবিআই, আইসিআইসিআই তো ভালো রকমই ঢালে। আর এছাড়া টাকার বাজার, যে বাণিজ্যিক ব্যাংক, সবাই। দেখা যাচ্ছে ছবি এবার? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এটা আরবিআই, এটা সেবি, Yes, sir. এটা হচ্ছে আইআরডিএ। হ্যাঁ, ইন্স্যুরেন্স রেগুলেটরি ডেভেলপমেন্ট অথরিটি। আচ্ছা, এবার মধ্যস্থতাকারী সংস্থা। মধ্যস্থতাকারী সংস্থাকে, আর্থিক নিয়ন্ত্রক সংস্থা 3টে, আরবিআই, সেবি, আইআরডি। বীমা ক্ষেত্রটাকে নিয়ন্ত্রণ করে আইআরডিএ। সেবি হচ্ছে পুরো ক্যাপিটাল মার্কেট, শেয়ার মার্কেট। আর হচ্ছে আরবিআই করে হচ্ছে টাকার বাজারকে নিয়ন্ত্রণ। ঠিক আছে, আর্থিক মধ্যস্থতাকারী সংস্থা কি কি? বাণিজ্যিক ব্যাংক, এসবিআই, যেমন ব্যাংক অফ ইন্ডিয়া, ব্যাংক অফ বরোদা, হ্যাঁ, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। বাণিজ্যিক ব্যাংক যেগুলো আমি বললাম, হু can accept checkable deposits. Commercial banks are those banks which can accept checkable deposit. চাইবা মাত্র ফেরতযোগ্য আমানত যারা ইস্যু করতে পারে তারা হচ্ছে এইখানে বাণিজ্যিক ব্যাংক। এই বাণিজ্যিক ব্যাংকের মধ্যে আবার ভাগ কি? রাষ্ট্রায়ত্ত, পাবলিক সেক্টর, বেসরকারি, প্রাইভেট সেক্টর, বিদেশি, ফরেন। রাষ্ট্রায়ত্তের মধ্যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, স্টেট ব্যাংক, ব্যাংক অফ ইন্ডিয়া, ব্যাংক অফ বরোদা। আমাদের দেশে বেশিরভাগই পাবলিক সেক্টর। বেসরকারির মধ্যে অ্যাক্সিস ব্যাংক, আইডিবিআই, আইডিবিআই ব্যাংক আর কি, আইডিবিআই নয়, আইডিবিআই হচ্ছে উন্নয়ন ব্যাংক। আইডিবিআই ব্যাংক যেটা আমরা দেখি ব্যাংকের যে, আচ্ছা, অ্যাক্সিস ব্যাংক, বন্ধন ব্যাংক। ঠিক আছে, এরা হচ্ছে প্রাইভেট সেক্টর ব্যাংক। বন্ধন ব্যাংক নাম শুনেছো? অ্যাক্সিস ব্যাংক, আইডিবিআই ব্যাংক চেনা। বিদেশি ব্যাংক একটু কম চেনা, কলকাতার দিকে বা শহরের দিকে থাকে মূলত এরা। হ্যাঁ, আমেরিকান এক্সপ্রেস ব্যাংক, ডয়েশ ব্যাংক, হল্যান্ডে। ঠিক আছে, এর এই হচ্ছে বিদেশি ব্যাংক। পেশানো লেট, অনেক লেট, এত লেটে ঢুকো না। উন্নয়ন ব্যাংক, উন্নয়ন ব্যাংকের মধ্যে নাবার্ড, সিডবি। আর্থিক মধ্যস্থকারীর মধ্যে আর্থিক কোম্পানি, মিউচুয়াল ফান্ড সংস্থা, অ্যাক্সিস, তোমার ইউটিআই যেটা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, ইউটিআইটাই এখন নাম হয়েছে অ্যাক্সিস অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি। যে কোনো ফ্র্যাঙ্কলিন টেম্পলটন, বিদেশি আছে, দেশি আছে, সব রকমই আছে। রিলায়েন্সের আছে মিউচুয়াল ফান্ড। হ্যাঁ, আচ্ছা, অব্যাংক আর্থিক প্রতিষ্ঠান, বাজাজ ফিনান্স নাম শুনেছো? মোবাইল টোবাইল কিনতে গেলে কি বলে বাজাজ ফিনান্সের কার্ড আছে? হ্যাঁ, বাজাজ ফিনান্স আর্থিক কোম্পানি, অব্যাংক প্রতিষ্ঠান, নন ব্যাংকিং ফিনান্সিয়াল কোম্পানি।
বোঝা গেল নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল কোম্পানি। আচ্ছা, আর্থিক মধ্যস্থতাকারী বীমা সংস্থা এলআইসি, জিআইসি, জেনারেল ইন্স্যুরেন্সের মধ্যে নিউ ইন্ডিয়া অ্যাসুরেন্স মানে যারা মেডিক্লেম টেডিক্লেম করে। তাহলে এই হচ্ছে আমার ভাগটা। আর্থিক স্থায়িত্ব উন্নয়ন পরিষদ, এখানে আমরা কি করছি, মানে যারা নিয়ন্ত্রণকারী সংস্থা, আবার আসছি রিজার্ভ ব্যাংক, সেবি, রিজার্ভ ব্যাংকের আন্ডারে উন্নয়ন ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক এবং নন ব্যাংকিং আর্থিক কোম্পানি, এই তিনটেই। তিনটেই কিন্তু রিজার্ভ ব্যাংকের আন্ডারে, বেশিরভাগটাই বলছি তো রিজার্ভ ব্যাংকের আন্ডারে নিয়ন্ত্রণটা। আইআরডিএ খালি বিমার জন্য করা হয়েছে, বিমা। সেবি মূলধনী বাজার, ঠিক আছে। ফিনান্সিয়াল ইন্টারমিডিয়ারিজ কাম ইন বিটুইন আলটিমেট বড়োয়ার্স অ্যান্ড আলটিমেট লেন্ডার্স। তাহলে ঘাটতি ক্ষেত্র এবং উদ্বৃত্ত ক্ষেত্র, ঋণ গ্রহণকারী এবং ঋণ দানকারী বা বিনিয়োগকারী মধ্যে সমন্বয় সাধন করে আর্থিক মধ্যস্থতাকারী। প্রোভাইড কি ফিনান্সিয়াল সার্ভিসেস, আর্থিক পরিষেবা দেয়, যেমন মার্চেন্ট ব্যাংকিং। হোয়াট ইজ মার্চেন্ট ব্যাংকিং? তুমি কোথায় কি শেয়ার কিনবে না কিনবে সেই সম্বন্ধে উপদেশ দেওয়া, এটা হচ্ছে মার্চেন্ট ব্যাংকিং, ঠিক আছে। লিজিং, কোনো কিছু লিজ দেওয়া, 2 বছর 5 বছর 10 বছরের জন্য লিজিং করতে হয়। ক্রেডিট রেটিং, প্রত্যেকটা এই যে আর্থিক সম্পদকে রেটিং করে, তার থেকে একটা ধারণা পাওয়া যায়। যেমন দেখবে এখন যদি কিনে জিনিস কিনি, এই ক্রেডিট রেটিং থেকেই এসছে। দেখবে আমরা অ্যামাজন বা ফ্লিপকার্টে রেটিং দেখি 4.6, 3.4, যে কোনো জিনিসের। সেরকম ঋণের রেটিং হয়, ঠিক আছে। ওই একটা ইন্ডেক্স হয় যে আগে তারা এই টাকাটা নিয়ে কি করেছে তার উপর ডিপেন্ড করে। এই ক্রেডিট রেটিং এজেন্সি আছে, হ্যাঁ, তারা কিন্তু এগুলো করে, এই পরিষেবাগুলো দেয়। ফ্যাক্টরিং, সার্ভিসেস provided by them are convenience, maturity and divisibility. কনভেনিয়েন্স, সুবিধা দেওয়া, কি ম্যাচিউরিটি অ্যান্ড ডিভিজিবিলিটি। একটা জিনিস ভেবে দেখবে, আমার 10,000 টাকা আছে, আমি এটা উদ্বৃত্ত রাখবো। আর একজনের, তোমাদের কারোর 30,000 টাকা আছে, তোমরা টাকাটা রাখবে। এটা আমি 2 বছরের জন্য রাখবো, তুমি 1 বছরের জন্য রাখবে। আর একজনের 50,000 টাকা আছে, সে 4 বছরের জন্য রাখবে। আর একজনের 1 লাখ টাকা আছে, সে 3 বছরের জন্য লাগবে। তাহলে বিভিন্ন ম্যাচুরিটিতে রাখতে পারে, বিভিন্ন টাকায় রাখতে পারে। আবার কারোর লোন লাগবে, ঋণ লাগবে, সেটা 5 বছরে শোধ দেবে, 10 বছরে শোধ দেবে, 20 বছরে শোধ দেবে। কারোর 2 লাখ টাকা ঋণ লাগবে, কারোর 3 লাখ টাকা ঋণ লাগবে, কারোর 4 লাখ টাকা ঋণ লাগবে। এই কনভেনিয়েন্সটা দেয় কে? আর্থিক সংস্থা। এই পরিষেবাগুলো যার যেরকম দরকার, যতদিনের জন্য দরকার, যে পরিমাণে দরকার, তাদেরকে সেই ধরনের অর্থ সরবরাহ করা এবং তাদের মানে কাস্টমারদের ইচ্ছা মতো সেই অর্থটাকে নিয়ে সেটাকে খাটানো, তার সঞ্চয়টাকে গ্রহণ করা, বিভিন্ন মেয়াদের হতে পারে, বিভিন্ন পরিমাণের হতে পারে, সেটা করবে। আবার সেই টাকাটা আবার যাদের দরকার ঋণ, তাদের বিনিয়োগ করবে তাদের প্রয়োজন মতো। লোয়ার রিস্ক ডাইভার্সিফিকেশন, কম ঝুঁকি, মানে বিভিন্ন ধরনের শেয়ারে যদি তুমি ইয়ে করো, ইনভেস্ট করো, যেমন মিউচুয়াল ফান্ড সংস্থা করে, শেয়ারই কেনে, কিন্তু তোমার টাকাটা একটা শেয়ারে কেনে না, ওরা ওটা এখানে স্পেশালাইজড বিভিন্ন শেয়ারে কেনে। তার ফলে কি, একটা শেয়ারে কিনলে কি সেটার দাম কমে গেলে তুমি লস, সেটার দাম বেড়ে গেলে আবার লাভ। তা এই যে ঝুঁকিটা, হ্যাঁ, সেই ঝুঁকিটা কিছুটা হ্রাস করে থ্রু ডাইভার্সিফিকেশন, মানে বৈচিত্র্য। সবসময় বলে, যে কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইজারই বলবে, মার্চেন্ট ব্যাংক বা বা যারা বসেও ধরো টিভিতে এক্সপার্টরা, যে তোমার টাকা তুমি ডাইভার্সিফাই করো। ফার্স্ট যখন চাকরি পাচ্ছ, প্রথম যেটা করবে পিএফ কাটানো। পিএফ কাটানোর পর সেটা করতেই হয় কিছুটা। তারপরে হচ্ছে পেনশন ফান্ডে কিছু টাকা রাখা, কারণ এখন অনেক জায়গাতে পেনশন উঠে গেছে, খালি স্টেট গভর্নমেন্ট দেয়, আমাদের আছে।
সেন্ট্রাল গভর্নমেন্টের উঠে গেছে, কিছু স্টেট গভর্নমেন্ট দেয়। আচ্ছা, তারপরে এইবার টাকাটা তুমি কি করবে? তোমার যদি অতিরিক্ত টাকা থাকে মেডিক্লেম করবে, অসুখ বিসুখ হলে সেটা যাতে প্রোটেকশন হয়। তারপরে জীবন বীমা করবে, যে তোমার ভবিষ্যৎ প্রজন্ম যাতে প্রোটেক্টেড হয়। তারপরে তোমার যদি থাকে একটু একটু এফডি করবে। তারপরে তুমি এবার মিউচুয়াল ফান্ড কিনবে, আরো ঝুঁকিতে যেতে চাইলে শেয়ার। ঠিক আছে? তাহলে এই যে, এবং শেয়ারও কি একটা শেয়ার বলে না, বিভিন্ন শেয়ারে করতে। কেন কি একটা কমে গেল অন্যটা বেড়ে গেল, ওই ঝুঁকিটা হ্রাস হয়ে যাবে। একটা শেয়ারে করলে সেটার উপর ডিপেন্ডেন্ট হয়ে যাবে। এক্সপার্ট ম্যানেজমেন্ট, হ্যাঁ, এক্সপার্টাইজ, এদের এই আর্থিক ক্ষেত্রে এক্সপার্টাইজ যাদের, তারা সেইটাকে দেয়, সেই পরিষেবাটা। অ্যান্ড ইকোনমিক্স অফ স্কেল, মানে তোমার 10,000, আমার 10,000, ওর 20,000, 30,000 করে 3 লাখ, 4 লাখ, 5 লাখ টাকায় লোন দিচ্ছে। এবার আমার থেকে তুমি ডাইরেক্ট নিলে কিন্তু আমি 10,000-এর বেশি দিতে পারতাম না, কিন্তু আর্থিক সংস্থার থেকে নিলে তোমার যা লাগবে তাই পাবে, তাই না? আমারটা কিন্তু ভেঙে ভেঙে দিতে হতো, বিভিন্ন লোক জোগাড় করতে হতো। মানে সিঙ্গুরের জমি যেটা বলা হয়েছিল যে মানে যদি গভর্নমেন্ট যদি অধিগ্রহণ না করে, যেটা হবে পাবে না ইন্ডাস্ট্রিয়ালিস্টরা। কেন? এবার লোক ধরে ধরে পরপর টানা জমি জোগাড় করা সম্ভব? গভর্নমেন্টকে মাঝখানে থাকতেই হবে। তাই সেই রকম ইকোনমিক্স অফ স্কেল এই আর্থিক ক্ষেত্রে এটাই করে। আর্থিক বাজার, টাকার বাজার, মূলধনী বাজার, সময়কাল অনুযায়ী। হ্যাঁ, আচ্ছা, টাকার বাজার কি? যেটা স্বল্পকালীন বাজার, মূলত বাণিজ্যিক টাকার বাজার, স্বল্পকালীন বাজার। আর মূলধনী বাজার প্রাথমিক, গৌণ। এবার এই প্রাথমিক বাজারে কিন্তু এই যে উন্নয়ন ব্যাংক বলছি, তারপর নন ব্যাংকিং ফিনান্সিয়াল কোম্পানি, তারা কিন্তু সবাই টাকা, বিমা সংস্থা, তারা সবাই লগ্নি করে। ঠিক আছে? শেয়ার মার্কেট। ঠিক আছে? আচ্ছা, সময় কাল অনুযায়ী লেনদেন হয়। ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্টস, মানি মার্কেটস ইনস্ট্রুমেন্টস, টাকার বাজারের যে সম্পদ, মূলধনী বাজারের যে সম্পদ, হাইব্রিড মানে টাকা এবং মূলধনী মিলানো যে সম্পদ। আচ্ছা, মানি মার্কেটের মধ্যে কল মানি, নোটিশ মানি, ট্রেজারি বিল, টার্ম মানি, সার্টিফিকেট অফ আমানতকারীর যে তোমার সার্টিফিকেট অফ ডিপোজিট, শংসাপত্র, হ্যাঁ, সার্টিফিকেট অফ ডিপোজিট, হ্যাঁ, আমার ফাইল হয়ে গেছে, তো তিনটা একবার শেয়ার করুন, দেখতে পাচ্ছি। কেউ প্রেজেন্ট করে দিয়েছে, হ্যাঁ, না না, অন্য কেউ প্রেজেন্ট করেছে। বলে দেবে। টাকার বাজার, মূলধনী বাজার, মূলধনী বাজারের মধ্যে প্রাইমারি আর সেকেন্ডারি হচ্ছে স্টক এক্সচেঞ্জ, শেয়ার মার্কেট। আচ্ছা, এইবার হচ্ছে ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্টস, আর্থিক সম্পদ 3 রকম টাকার বাজারে। তলবি টাকা, প্রত্যেকটা ব্যাংকে, আমি এরপরেই আসবো, একটা রিজার্ভ রাখতে হবে, মানে মোট যে আমানত তার একটা অংশ জমা রাখতে হবে। ঠিক আছে? সেই হঠাৎ করে ধরো কোনো ব্যাংকে লোকে টাকা তুলে নিল বেশি, রাখলো কম, হ্যাঁ, তাহলে তার কি করতে হবে? ওই জমার অনুপাতটা রাখতে তাকে টাকা লাগবে, ধার লাগবে। সেই টাকাটা সে প্রথমেই কিন্তু রিজার্ভ ব্যাংকের কাছে যাবে না, প্রথমে যাবে হচ্ছে অন্যান্য ব্যাংকের কাছে। সেইটা খুব অল্প দিনের টাকা হয়, কিন্তু অনেক টাকার অ্যামাউন্ট হয়। সেইটাকে বলে মানি অন কল অন নোটিশ। এই 15 দিন, হ্যাঁ, এরকম মেয়াদের এই এই টাকা। এই টাকা কিন্তু শেয়ার মার্কেটে খাটানো যায় না। হর্ষদ মেহতা এই টাকা শেয়ার মার্কেটে খাটিয়েছিল। ট্রেজারি বিল, গভর্নমেন্ট যে ট্রেজারি বিল বিক্রি করে, এই যে গভর্নমেন্ট যে এই সময় যেমন টাকা পয়সা খরচ করতে হচ্ছে, ধরো ঘাটতি করতে হলো বাজেটে, গভর্নমেন্টের টাকার দরকার, ট্রেজারি বিল ছাড়বে, আরবিআই বন্ড ছাড়ে, ছেড়ে কি বলবে যে স্ট্যাটিউটারি লিকুইডিটি রেশিও, মানে তোমার আমাদের দেশে 2 ধরনের রাখতে হয় বাণিজ্যিক ব্যাংকে। টোটাল তার আমানতের একটা পার্সেন্টেজ নগদ হিসেবে রাখতে হয়, সেটাকে আমরা বলি
নগদ জমার অনুপাত বা সিআরআর, ক্যাশ রিজার্ভ রেশিও। আর একটা হচ্ছে বন্ড, নগদ, সোনা, যে বিভিন্ন এই যে ট্রেজারি বিল, হ্যাঁ, আরবিআই বন্ড এই হিসেবে রাখা যায়, সেটাকে আমরা বলি হচ্ছে এসএলআর, স্ট্যাটিউটারি লিকুইডিটি রেশিও, বিধিবদ্ধ তারল্য অনুপাত, বিধিবদ্ধ তারল্য অনুপাত। আচ্ছা, এছাড়া আছে টার্ম মানি, যেটা একটা টার্মে ম্যাচিওর করে, সার্টিফিকেট অফ ডিপোজিটস, আমাদের এফডির মতোই, কিন্তু এটা হচ্ছে ব্যাংক আর কোম্পানির মধ্যে হয়, ঠিক আছে। কমার্শিয়াল পেপার, বাণিজ্য পত্র, ধরো 20 লাখ টাকার একটা জিনিস অর্ডার দিল, তো তার এগেনস্টে তো একটা ইয়ে হয়তো, মানে চুক্তি হয়তো যে এত টাকা আমি দিলাম অ্যাডভান্স, এইটা অমুক দিনে দেব, সেইটাকে ভাঙিয়ে, এবার প্রথমেই তো তুমি 20 লাখ টাকার জিনিস তৈরি করতে তো কিছু টাকা লাগে, তা তুমি তৈরি করবে কি করে, অর্ডারটা সরবরাহ করবে কি করে, তখন এই বাণিজ্য পত্র তৈরি করে, করে কি করে 20 লাখ টাকায় ধরো ডিসকাউন্টিং করে বাণিজ্যিক ব্যাংকে গিয়ে, হ্যাঁ, সেটা একটু কম ইন্টারেস্টে পায়, এবং সেইখান থেকে বাণিজ্য পত্র বলে একটা ইনস্ট্রুমেন্ট তৈরি হয় টাকা সংগ্রহ করে, ঠিক আছে। আচ্ছা, মূলধনী বাজার, ইকুইটি শেয়ার, প্রেফারেন্স শেয়ার, ডিবেঞ্চার, বন্ড। বন্ড আর ডিবেঞ্চার হচ্ছে ঋণ টাইপের, যেমন আমরা ফিক্সড ইন্টারেস্ট, আর এইগুলো হচ্ছে ফিক্সড নয়, যেমন বাজারে পারফর্ম করবে কোম্পানি সেরকম উঠবে না, ইকুইটি শেয়ার, প্রেফারেন্স শেয়ার। আচ্ছা, হাইব্রিড মানে হচ্ছে এর মধ্যে টাকার বাজারও আছে, মূলধনী বাজারও আছে, ওয়ারেন্ট, কনভার্টেবল ডিবেঞ্চার। আচ্ছা, আর্থিক সম্পদের শ্রেণীবিভাগ, প্রত্যক্ষ, পরোক্ষ, লব্ধ, ডেরিভেটিভ। প্রত্যক্ষ হচ্ছে ইকুইটি বা অর্ডিনারি শেয়ার, প্রেফারেন্স শেয়ার, ডিবেঞ্চার, ইনোভেটিভ ডেট ইনস্ট্রুমেন্টস, হ্যাঁ, বিভিন্ন নতুন নতুন ঋণ সম্পদ। আচ্ছা, পরোক্ষর সেভাবে কোনো ভাগ নেই, লব্ধ, ডেরিভেটিভ, ফরওয়ার্ড, ফিউচার বলেছিলাম, অপশন, কল, পুট, এটা হচ্ছে বাই, এটা সেল, কেনা বেচা, সব, হ্যাঁ। আচ্ছা, হলো মোটামুটি, আমার বক্তব্যটা মোটামুটি হলো, তোমাদের কিছু বক্তব্য আছে? হ্যাঁ, উন্নয়ন ব্যাংক, আমায় এগুলো ধরে ধরে আবার বলতে হবে, আমি এরপরে যেটা করব, এটা তো আমি জাস্ট একটা ইনিশিয়াল একটা ইয়ে দিলাম, হ্যাঁ। এইবার ধরো এই যে উন্নয়ন ব্যাংক, হ্যাঁ, উন্নয়ন ব্যাংক, ঠিক আছে। এবার হ্যাঁ, উন্নয়ন ফিনান্স সংস্থাগুলি হলো সরকার, হ্যাঁ, বা বাজে এসছে এটা বাংলাটা, হ্যাঁ। আচ্ছা, আমি মুখে বলছি, সেটা হচ্ছে যে মাঝারি বা দীর্ঘমেয়াদী, হ্যাঁ, মাঝারি বা দীর্ঘমেয়াদী কারণে বিভিন্ন ক্ষেত্রে, হ্যাঁ, সেটা হচ্ছে যে অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে এদের উদ্দেশ্য, ঠিক আছে। ধরো কৃষি ক্ষেত্রে বা গ্রামীণ ক্ষেত্রে অর্থনৈতিক উন্নয়ন কিভাবে হবে, বাণিজ্যিক ব্যাংক কিভাবে চলবে, সেটা কে ঠিক করে? উন্নয়ন ব্যাংক, ঠিক আছে, উন্নয়ন ব্যাংক ঠিক করে, এবং তারা বাণিজ্যিক ব্যাংককে নির্দেশ দেবে, নাবার্ড নির্দেশ দেবে যে কি করবে ওই কৃষি ক্ষেত্রে বা বাণিজ্যিক ক্ষেত্রে, হ্যাঁ, মানে কৃষি এবং গ্রামীণ ক্ষেত্রে কিভাবে চলবে। আইডিবিআই, হ্যাঁ, শিল্প উন্নয়ন ব্যাংক, হ্যাঁ, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক, এই আইডিবিআই ব্যাংক না কিন্তু, আইডিবিআই, হ্যাঁ, তারা কি করে, শিল্প ক্ষেত্রে দীর্ঘমেয়াদী ঋণ দেয়, ক্ষুদ্র কুটির শিল্পে সিডবি, হ্যাঁ, স্মল স্কেল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া, মানে এরা এক একটা স্পেশালাইজ সেক্টরে, এবং এরা বাণিজ্যিক ব্যাংক নয়, মানে চাইবা মাত্র ফেরতযোগ্য আমানত দেয় না, বলতে গেলে রিজার্ভ ব্যাংকেরই হয়ে কাজ করে, কিন্তু সব ক্ষেত্রকে এরা দেখে না, একটা নিজস্ব একটা ক্ষেত্র, এক্সিম ব্যাংক, আমদানি রপ্তানি ক্ষেত্রের উন্নয়ন, ঠিক আছে। আইসিআইসিআই, হ্যাঁ, আইসিআইসিআই ব্যাংক না কিন্তু, আইসিআইসিআই ক্রেডিট ইন্স্যুরেন্স কোম্পানি, ঠিক আছে। এবার এবার ঋণ টিন এইগুলো দেখে, তাহলে এইটা হচ্ছে তোমার উন্নয়ন ব্যাংক, হ্যাঁ, ইংরেজিটা করি,
ভয়ঙ্কর এসছে, আমার পাল্টাতে হবে। ডেভেলপমেন্ট ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস, এই দেখো নামগুলো দেখো, ইন্ডাস্ট্রিয়াল ফিনান্স কর্পোরেশন অফ ইন্ডিয়া আইএফসিআই, ইন্ডাস্ট্রিয়াল ক্রেডিট অ্যান্ড ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া আইডিবিআই, আইসিআইসিআই, আইএফসিআই, ইন্ডাস্ট্রিয়াল ইনভেস্টমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া আইআইবিআই, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফিনান্স কোম্পানি আইডিএফসি, স্মল স্কেল ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া সিডিবি, হ্যাঁ, other all financial institutions, specialized financial institutions, বিনিয়োগকারী সংস্থা, স্টেট লেভেল ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস, আইডিবিআই, অ্যাপেক্স ডেভেলপমেন্ট ব্যাংক শিল্পক্ষেত্রের সব থেকে বড়। আর একটা হচ্ছে এখানে দেওয়া নেই, দিতে হবে নাবার্ড, ঠিক আছে, নাবার্ড, হ্যাঁ নাবার্ড আছে, নাবার্ড ভেতরে লেখা আছে কিন্তু এখানে নেই, ঠিক আছে। এই হচ্ছে উন্নয়ন ব্যাংক, ঠিক আছে, এই সবই ক্লাসরুমে দেওয়া আছে মোটামুটি, বাংলাগুলো একটু গন্ডগোল আছে, ঠিক কথা। এই যে নাবার্ড, ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, কৃষি এবং গ্রামীণ ক্ষেত্রে জাতীয় ব্যাংক, এরা খালি কৃষি এবং গ্রামীণ ক্ষেত্র দেখে। বলো আর কি বক্তব্য আছে? হ্যাঁ, স্যার আমার কোনো বক্তব্য নেই। ঠিক আছে তাহলে রাখছি, অফ করছি। হ্যাঁ, তাহলে মোটামুটি বুধবার করে হবে ক্লাস, ওকে স্যার। বুধবার করে ক্লাস হবে। হ্যাঁ, এসকের জন্য আজকে আমি বুধবারে ক্লাসটা নিলাম, নেক্সট বুধবারে হবে, এই বুধবার এসকে নেবে। হ্যাঁ, ঠিক আছে। কি চ্যাপ্টার 79 কি কিষান? হ্যাঁ, কোনো অসুবিধা হলে বলো বুঝতে। স্যার আগে তো করলে সব হচ্ছে। অজয় নন্দী